This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে একটা প্রশ্ন করব যে আপনারা সারা জীবন ধরে যে পুঁজি সঞ্চয় করেন, হঠাৎ করে যদি সেই পুঁজি দুর্নীতির ঘূর্ণিতে হারিয়ে যায় তাহলে কি করবেন? বাড়িতে ভীষণ প্রয়োজন, এই মুহূর্তে টাকা দরকার, সমবায়ে জমানো ফান্ড সেটাকে ভাঙাতে গিয়ে যদি জানতে পারেন যে সেই টাকার কোনো হদিশই নেই, তাহলে খাস কলকাতায় সেলের কোঅপারেটিভ ব্যাংকে আর্থিক তছরূপ, ৬০০ কোটির দুর্নীতির অভিযোগ উঠছে। আশি পেরিয়েছেন সেলের প্রাক্তন কর্মী। তার দাবি যে সেলের সমবায়ে ১০ লক্ষ টাকা জমা রেখেছিলেন তিনি, কিন্তু এখন স্ত্রীর অস্ত্রোপচারের জন্য ফান্ড থেকে ৪০,০০০ টাকা সেটাও তুলতে পারছেন না তিনি। অসতিপর এই ব্যক্তিকে প্রায় রোজই দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত আসতে হচ্ছে সমবায়ের অফিসে, কিন্তু অবস্থা তো সেই তিমিরেই দাঁড়িয়ে আছে। কোথা থেকে আসছে? আমি দক্ষিণেশ্বর। বয়স কত? কার? আমার বয়স হবে 81 হবে। কথা বলতে বলতে জানছিলাম যে আপনার স্ত্রীর অপারেশন আছে। হ্যাঁ, কত টাকা? কাগজটি দেখাবো? কত টাকা লাগবে? আমার কাগজ দরকার নেই। অপারেশন হবে ধরুন দুটোতে মিলিয়ে 40 তো হবেই। কি বলছেন? কেন চোখের অপারেশন দুটো। টাকা পাবেন? টাকার কথা কোনো হদিশ দিচ্ছে না। আমার একটা 50,000 টাকা ম্যাচিওর হয়েছে ও বাড়িতে ইস্পাত ভবনে, ওখানে আগে দিয়েছি। আমার কাছে সব রিসিপ্টগুলো সবই রয়েছে। আমি ওখানে 17 তারিখে দিয়েছি। আজকেও গেছিলাম, আমি বলে আমাদের যেরকম ইনস্ট্রাকশন দেবে পাঠাবার সেরকমভাবে পাঠাবো। আমরা তাহলে কি পাবো না বলে আমরা বলতে পারবো না। এবার বলুন আমি কি করবো এবার? তাহলে অপারেশনটা কি হবে কি হবে না? আমরা টাকাটা পাচ্ছি না। আগে তো ইন্টারেস্ট ভালো ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিংই তো এখানে জমা দিয়েছিলাম। আমি নিজে কোঅপারেটিভ স্টাফ ছিলাম। হ্যাঁ, সব কিছু মিলিয়ে 10-এর মতন। 10 লাখ। বাড়ি কি বলেই বা ফিরবো তাও আমি জানি না। চিন্তা করবে না, কিছু একটা হবে। এখানে কতটা কি হবে জানি না, কিন্তু চিন্তা করবে। চিন্তা করবো না, চিন্তা আবার এসে যাচ্ছে। আমাকে বলে তুমি কি কোনো চিন্তা ভাবনা করো না? আমি ওকে বুঝতে দিই না যে আমি ভেতরে কি চিন্তা করি আর না করি। এটাই হয়ে গেছে মুশকিল ভাই। কি বলবো বলো, আমার তো কিছু বলার নেই না। ওকে বলতে গেলে এখন ওকে আমি সান্ত্বনা বাক্য দিই, আর কিছু বলার নেই আমার। বলতে গেলে ও নিজে আফসোস মাথা ঘুরে পড়ে যাবে। 2 দিন বাদে যার অপারেশন, ডান চোখটা ভালো হয়ে যাবে, বাঁ চোখটার কোনো গ্যারেন্টি দিতে পারছে না, বলে অপারেশনটা করিয়ে নিন। আরে করিয়ে নেবো, টাকাটা না পেলে করাবো কি করে ভাই? দেখুন, চিন্তার বিষয়, সত্যিই চিন্তার বিষয়। আরো একটা কেস স্টাডি আছে আমাদের হাতে। সুপ্রতীক মিত্র, মা ছিলেন স্টিল অথরিটির কর্মী। সেলের কর্মীদের নিয়ে তৈরি সমবায়ে টাকা গচ্ছিত ছিল তার, কিন্তু সুপ্রতীক এখন দাবি করছে যে টাকার অঙ্কটা প্রায় 1 কোটি। মায়ের চিকিৎসার খরচ জোগাতে সেই টাকার প্রয়োজন পড়েছে, কিন্তু ছেলে সুপ্রতীক সেলের সমবায়ে গিয়ে বারবার ফিরে আসছে খালি হাতে। কোথায় গেল তার টাকা? কোঅপারেটিভে কতটা? আমাদের ম্যাচিওরড অ্যামাউন্ট হবে 1,12,13 লাখ। একবার 1 লাখ পেয়েছিলাম, সেটাও 10 লাখ চেয়ে। 10 লাখ চেয়ে 1 লাখ টাকা পেয়েছে। মায়ের শরীর খারাপ, কানের প্রবলেম, সেরিব্রাল অ্যাটাক, এসবের সব ট্রিটমেন্টের জন্য যেগুলো টাকা রাখা হয়েছিল সেগুলো জন্য কিচ্ছু পাইনি। মানে সেগুলো আমাদের বাকি যা সেভিংস ছিল সব শেষ করা হয়েছে। ক্যাশ ফ্লো নেই, টাকা এলে হবে, প্রপার্টি বেচে দেবো। আবার প্রপার্টির কথা যখন শুনছি সেখানেও অনেকে বলছেন যে না, উনি প্রপার্টি বেচলে না সেটাও কম দামে অন পেপার বেচে বাকিটা নিজেরা রাখেন, আবার সেটা এক্সকিউজ দেখিয়ে বলেন যে ক্যাশ ফ্লোটা নেই বা কম টাকা পেয়েছি তাই তোমরা কম পাবে, এরকম শুনেছি আমরা। সুপ্রতীকের বক্তব্য শুনলেন এই মুহূর্তে আপনারা, কিন্তু সেলের প্রাক্তন কর্মীরাই কিন্তু শুধুমাত্র নন। বিপাকে পড়ছেন সেল নাম দেখে ভরসা করা অনেক সাধারণ মানুষ, যেমন শ্রেয়া গঙ্গোপাধ্যায়। প্রতিবেশী সেলের কর্মী, তার কথা শুনে প্রায় 60 লক্ষ টাকা আমানত রেখেছিলেন সেলের সমবায়ে। এখন প্রয়োজনে টাকা পাচ্ছেন না তিনি। শুনুন শ্রেয়ার অভিযোগ। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড লেখা, মানে সেল। একজনের সঙ্গে কথা হলো, উনি সেল নাম দেখে শুধুমাত্র টাকা রেখেছিলেন। আমিও তাই। আমার বাড়িতে 2 জন বুড়ো বুড়ি আছেন, মানে সিনিয়র সিটিজেন। তারাও তাদের সমস্ত পুঁজি এখানে রাখেন। আমি একজন হাউসওয়াইফ,
আমি বর্তমানে সিঙ্গেল মাদার। আমার জুতো রোগড়ে গেছে, মানে শুকতলা ছিঁড়ে দিয়েছে এরা। ব্যাংকের কিছু ইস্যু হয়েছে, একসাথে এত টাকা তুলতে দিচ্ছে না, তাই আপনি এনইএফটি করে দিন, টাকা চলে যাবে। 2-3 মাস পাই, তারপরে আবার সেম প্রবলেম। আমার বাড়ির লোক তো এত কিছু জানতো না, ওরা পাচ্ছে না, আমি আবার আসি। আপনার অ্যামাউন্ট কত আছে? আপনার বাবার 60 লাখের কাছাকাছি, 500 কোটির কাছাকাছি। মানে ভাবতে পারছেন 500 কোটি টাকার ঘাপলা। এবং ম্যাম আর একটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু সেলের ব্যাকগ্রাউন্ডের কেউ নই। পরে খবরে নজর রাখবো। আসুন, আগামীকাল নিউ মার্কেটে বিজেপির কর্মসূচি। অনুমতি দেয়নি পুলিশ। সভার অনুমতি পেতে হাইকোর্টে বিজেপি। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আগামীকাল নিউ মার্কেট, সেখানে বিজেপির কর্মসূচি, অনুমতি দেয়নি পুলিশ। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আরও একবার জানিয়ে দিই, আগামীকাল নিউ মার্কেটে বিজেপির কর্মসূচি রয়েছে, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি সেই কর্মসূচিতে। সভার অনুমতি পেতে হাইকোর্টে এবার বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলাকারীদের ঠিক কি অভিযোগ জানবো। আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, গতকাল এবং আজ দুটো সংগঠনের সভা হচ্ছে, কিন্তু বিজেপি যখন তাদের 500 সমর্থকদের নিয়ে ওই একই জায়গায় সভা করতে যাচ্ছেন, তখন পুলিশ অনুমতি দিচ্ছে না। কেন পুলিশ অনুমতি দিচ্ছে না তার স্পষ্ট ব্যাখ্যা নেই। এই নিয়ে আজ বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 4টার সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হবে। বেশ বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমার। আর ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্তের খবর প্রত্যেকদিন আপনাদের দিতে হচ্ছে, কারণ এই সীমান্তে ফের উস্কানি, ফের বিজিবির উস্কানি। সীমান্তে ভারতের জমি দখলের চেষ্টা ওপারের কট্টরপন্থীদের। জমিতে দুহাত বাড়িয়ে দিয়ে আল দিয়েছে বাংলাদেশিরা। বাংলার মাটিও চুরি করছে বাংলাদেশিরা। কয়েকজন একসঙ্গে লুকিয়ে থাকতে পারে এমন একাধিক গর্ত পর্যন্ত তৈরি করা হয়েছে। কেটে নেওয়া হচ্ছে ভারতের ফসল। গ্রামবাসীরা ধাওয়া করতেই দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। কেউ লুকিয়েছিল গর্তের মধ্যে, কেউ গাছের আড়ালে। বিএসএফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশিরা এছাড়া ইন্ডিয়ার কতগুলো ক্ষতি করছে। আবারও মালদার খবর। মালদার হবিবপুর, সেখানে সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। এবার অস্ত্র হাতে নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে বাংলাদেশি দুষ্কৃতীরা। গুলি চালিয়ে অনুপ্রবেশকারীদের রুখে দিলেন মহিলা বিএসএফ জওয়ান। হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তের অনুরাধাপুর সংলগ্ন এলাকার এই ঘটনা। অনুপ্রবেশকারীদের দেখতে পেয়ে প্রথমে বাধা দিলেন ওই মহিলা জওয়ান। না শুনলে বাধ্য হয়েই গুলি চালান ওই বিএসএফ জওয়ান, আর তারপরেই ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাংলাদেশের লোকেদের এক রকমের কি ভারত ওদের বন্ধু না, ভারতের সাথে ওদের একটা রেষারেষি ভাব চলে এসছে, এবং কি ভারত যা করবে আমরা সেটাকে বাধা দেব। এবং যেটা নাকি বাংলাদেশের লোকেরা যারা নাকি বিভিন্ন রকমের আছে, ওরা ভারতের ভিতরে অনুপ্রবেশ করতে পারে মানে ইজিলি। তো সেইটার জন্য এখন যা ছবিতে দেখা যাচ্ছে, এই কাটা তার পেরিয়ে আসা একদমই সোজা। তবে এরা যেরকম ভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে, আমার মনে হয় এবার ভারতেরও এই প্ররোচনাটাকে অ্যাকসেপ্ট করা উচিত। ভারতবর্ষের নাগরিক তাদের যদি জমি ছিনিয়ে নেওয়ার ব্যাপার করে বা ভারতবর্ষের সীমান্ত অনুপ্রবেশ করে ওরা যদি পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার কিছু একটা ঘটনা ঘটাতে চায় বা নাশকতামূলক কাজ করতে চায়, আমার মনে হয় কিন্তু কঠোর হাতে সেটা দিতে হবে শিক্ষা। আমরা গত বেশ কিছুদিন ধরে কি দেখছি, যে কখনো ফসল কেটে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো সীমান্তে দাঁড়িয়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা চলছে। সুখদেবপুরের ছবি, সেই ছবির পর এবার মেখলিগঞ্জ। আরও একবার সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে। মেখলিগঞ্জের 3 বিঘা করিডোর, সেখানে কাঁটা তার খুঁটি বসাতে বাধা দিচ্ছে বিজিবি। বিএসএফ এর সঙ্গে তীব্র বচসা। বর্ডার গার্ড বাংলাদেশের বাধা উড়িয়ে দিয়ে কাঁটা তার বসিয়ে দিলেন গ্রামবাসীরা। এখন এইগুলো কি জন্য করতেছেন সেটা বলেন আপনি।
আমি আপনাকে বলি কথাটা শুনেন। হ্যাঁ, আপনি জোর করে করবেন? হ্যাঁ, কেন? আপনি কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন? বলেন। আপনি তো করতেছেন এখানে। আপনারা কমেন্ট, আমি বলি দাদা, বলি আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে না, সে বলছে এখানে আর কোনো প্রকার কোনো কাজ হবে না। আপনারা কমেন্টমেন্ট দিচ্ছেন, আপনাদের অফিসার, আপনাদের যে ডিআইজি লেভেলে। এখন আপনারা কেন জোর করে দিচ্ছেন? আবার বলছেন জোর করে দিবেন। পাবলিক আপনাকে তো আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, আর পাবলিক করেছে নাকি? আপনি প্রোটেকশন দিয়ে করাচ্ছেন এখানে, আপনি এখানে প্রোটেকশন দিয়ে করাচ্ছেন, পাবলিক করছে এগুলা। তা আপনি কি করতেছেন এখানে? পাবলিক দিলে পাবলিক যদি আপনি কি করেন এখানে? আপনি এখানে কি করতেছেন? তারা কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে চাইছে তারা কতটা প্রোঅ্যাক্টিভ, ভারতকে দেখে নেবে এরকম একটা মনোভাব তারা সাধারণ মানুষের কাছে রাখতে চাইছে। অর্থাৎ সাধারণ মানুষের খেপিয়ে তোলা যেটাকে বলি, সেটাকেই তারা একেবারে সুন্দরভাবে করছে। দেখবেন বর্ডারে সব সময় আর মানুষকে নিয়ে যাচ্ছে, তারা সব কেউ লাঠি, কেউ কোদাল, কেউ কাস্তে নিয়ে ছুটে এসেছে যেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী তা কোদালেই কুপকাত হয়ে যাবে, এরকম একটা ভাব তাদের রয়েছে। নিয়ে আসছে মানুষের খেপানো। দেখো আমাদের শক্তি কত, ওরা কিছুই পারছে না, ওরা মাথা নত করে দাঁড়িয়ে আছে এবং বলছে ভারত ক্ষমা চেয়েছে, হ্যান করেছে, ভুল হয়েছে বলছে। এটা আবার সেখানকার বিজেপি। দেখুন, একের পর এক আমরা দেখেছি যে কলকাতায় এসটিএফ এর উদ্যোগে অস্ত্র উদ্ধার হয়েছে। আর এবার মগরাহাটের ছবি দেখাবো। মগরাহাট থেকে উদ্ধার করা হলো অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাটের কালাপাহাড় চক গ্রাম, সেই গ্রামে হানা দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ। একটা বাড়িতে তল্লাশি চালিয়ে 5টা ওয়ান শটার, দেশি বন্দুক, একটা পাইপ গান, 41 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। লিস্টটা লম্বা। আটক হয়েছেন একজন মালিক, ধৃতের নাম আব্দুল্লাহ লস্কর। আব্দুল্লাহ লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর জেলেতে প্রায় 6 বছর জেলবন্দি ছিল, তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব, এখানে আর্মসের যা সোর্স, এই র্যাকেটে কার কি ইনভলভমেন্ট আছে, রুটটা কি আছে, সব এভরিথিং উইল বি ডিউলি এক্সপ্লোরড। আর আমরা একদম শেষ পর্যন্ত এটা যাব। আর শুধুমাত্র মগরাহাট থেকেই যে অস্ত্র উদ্ধার হচ্ছে তা নয়, মুর্শিদাবাদ, সেখান থেকেও আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সাগরপাড়া থানার কুমারপুর গ্রাম, সেখানে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশি পিস্তল, গুলি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম নিউটন মণ্ডল, বয়স 26 বছর, বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কুমারপুর গ্রামে। জানা গেছে যে সাগরপাড়া থানার সাহেবনগর এলাকা, সেখানে গোপন সূত্রে খবর পেয়ে নিউটনকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তার কাছ থেকেই একটা দেশি সেমি অটোমেটিক পিস্তল, 2টি গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে 5 দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এর সঙ্গে ঠিক কে যুক্ত বা কারা কারা যুক্ত রয়েছে তদন্তে সাগরপাড়া থানার পুলিশ। বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে বাংলায় যেন বারুদ খোলামকুচির মতো অস্ত্র পাওয়া যাচ্ছে। পরপর 2টো ছবি পাশাপাশি দেখছেন। মুর্শিদাবাদ থেকেও অস্ত্র উদ্ধার হয়েছে, পাশাপাশি মগরাহাট থেকেও অস্ত্র উদ্ধার হয়েছে। 2টো ছবি দেখালাম, 2টো খবরই আপনাদের দেখাচ্ছি। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি এই বিষয়ে কি বলেছেন শুনবো। আমাদের সময় ডাকাতি হতো, প্রচন্ড ডাকাতি হতো, সব ডাকাত ফাকাত ছিল, ঘরে ঘরে প্রচুর, মগরাহাট, উস্তি ফুস্তি এসব সব ডাকাত ম্যাক্সিমাম। এখন এই বলতে পারেন এই ডাকাতগুলো কোথায়? আপনি দেখুন না ডাকাতগুলো কোথায়, সব যুক্ত হয়েছে এখন রাজনৈতিক সমস্ত ইয়েতে, পলিটিক্সে চলে গেছে। এবং তারা ওখানে গিয়ে কি করছে? তারা কি রিহ্যাবিলিটেট হয়েছে? তাদের তো ঘর নেই, বাড়ি নেই, অর্থ নেই, অর্থ উপার্জন করবে কি করে? তারা এখন তাদের কাজে চলেছে এবং তার পিছনে রাজনৈতিক নেতারা রয়েছে। রাজ্যে একের পর এক অস্ত্র উদ্ধার, কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, চলুন শুনি। গুলি চলাটা এখন স্বাভাবিক, সেটা তো মমতা ব্যানার্জি বলতে পারবেন। ওই গুলি বন্দুক বেরোয় কোথাও, কিছু পচা মাল নিয়ে দেখি এই তো রেস্কিউ করেছি, পুলিশ দৌড়াদৌড়ি করে, ধমকান, 2-4টাকে ট্রান্সফার করেন, আবার শেষ। আরে এই গুলি বন্দুকটাই তো ওনার ইলেকশনের কাজে লাগে। এখানে পাশে ভাঙড়েতে এত বন্দুক চলে, ইলেকশন আগের থেকে শুরু আসে কোত্থেকে, মুড়কির মতো যেমন পড়তে থাকে। এটাই পশ্চিমবাংলার শিল্প। এখন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ফ্যাক্টরি তৈরি করে গুলি বন্দুক তৈরি হচ্ছে, আর সেটা রাজনীতিক কাজে ব্যবহার হচ্ছে। আসলে কি বলুন তো, চেষ্টা করলেও স্মৃতি থেকে না বিস্তৃত হতে পারছে না। কারণ মালদার ছবিটা নিশ্চয়ই মনে আছে, 4 রাউন্ড গুলি চালানো হলো একটা ভলিবল টুর্নামেন্টে। আর মালদার পর এবার বারুইপুর, সেখানে প্রকাশ্যে বন্দুক থেকে গুলি ছুড়ে প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করা হলো। ভাইরাল যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি মলয় চট্টোপাধ্যায়ের বন্দুক চালানোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই শুরু হয়ে গেল শোরগোল।
যদিও বিজেপির যুব মোর্চার নেতা তিনি দাবি করছেন যে বন্দুকটা আসল নয়, ওটা একটা এয়ার গান। মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুকগুলো ব্যবহার করা হয় সেগুলোই। বিতর্ক তৈরি হলো এবং এই বিতর্ক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও মুছে ফেলা হচ্ছে। প্রথমত আপনারা যেটা বলছেন এটা বন্দুক নয়, একটু কারেকশন করে দিই আপনাদের, এটা ইয়ার গান। এটা করেছিলাম কারণ ৭৬তম প্রজাতান্ত্রিক দিবস আমরা উদযাপন করছিলাম। খুবই স্বাভাবিক একটা জিনিস আমরা করেছি, মানুষ যারা বীর শহীদ ছিল তাদেরকে সম্মান জানানোর জন্যই এই কাজটা করা। এটাকে অতিরঞ্জিত করে দেখার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। ট্যাংরার দিকে নজর রাখবো। আজকেই শুরু হবে ট্যাংরার হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙার কাজ। কয়েকদিন আগে হেলে পড়া বহুতলটি নজরে আসে এবং তারপরেই ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ফ্ল্যাটের জন্য অনেক কষ্ট করে টাকা দিয়েছেন, এরপর সুইসাইড করা ছাড়া উপায় থাকবে না বলছেন বাসিন্দারা। কততলা ভাঙবে কি ভাঙবে সেটা তো আমরা এখনো জানি না। এবার ইঞ্জিনিয়ার আসুক, ওনারা এসে যেটা ডিসিশন নেবে সেই বিষয়ে আমরা তারপরে দেখব আমাদেরটা কি হবে, আমরা কোথায় যাব, আমাদের কি করবে সেই ডিসিশনটা আমাদের দিয়ে দিই, আমরা কিচ্ছু করব না। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে আগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নোটিশ আমরা আসিনি, আসলে তো জানতে পারতো, এতটা কাজ তো এগিয়ে যেত না। না, আমাদের এটাই বক্তব্য। সম্পূর্ণ বেআইনি বলা হচ্ছে। সেটা তো বেআইনি। এখানে বেআইনি বাড়ি মানে লিগ্যাল বাড়ি আছে, বেশিরভাগই বেআইনি আছে, লিগ্যালও আছে, সেটা নিয়ে না। কিন্তু আপনারও কি এখানে ফ্ল্যাট আছে? একদম। তো মানে কি ভাবছেন এখন? মানে পুরসভা বলছে ভেঙে ফেলা হবে এটা। ওটা নিয়ে তো ভাবছি দাদা, আমরা এবার কোথায় যাব? আমাদের তো এবার রাস্তার গাছের তলায় বসা ছাড়া তো উপায় নেই, হয় সুইসাইড করে নিতে হবে। কারণ এতগুলো টাকা আমরা কি করে অ্যারেঞ্জ করেছি, কতটা কষ্ট করেছি। যদি জানতে হয় আমাদের পেছন পেছন থাকুক যে আমরা কি কাজ করে আমরা টাকা জোগাড় করেছি। সেই জায়গায় যদি আজকে বলা হয় এটা ভাঙা হবে, তাহলে কোথায় যাব? আমাদের একটা ব্যবস্থা করে দিক যেন আমরা স্থিরভাবে থাকতে পারি সেই জায়গাটায়। तो टूटेगा हम लोग कहाँ जाएंगे? टूटेगा तो हम लोग जो पैसा दिए हैं, एक एक पैसे जोड़ के पैसा दिए हैं, कर्ज लेकर दिए हैं, अपना छत एक हो जाए, और फिर हम लोग जाएंगे कहाँ? उसका मुआवजा कौन देगा? क्यों टूटेगा वो? 22 लाख रुपये खरीदा हूँ। এবার একটু ওয়েদারের দিকে নজর রাখবো, কারণ মাঝেই শীতের সর্বনাশ ঘটে গেল। 21 ডিগ্রি সেলসিয়াসে উঠল কলকাতার পারদ। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেশি। মেদিনীপুরের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। 16 ডিগ্রির উপরেই রয়েছে বাঁকুড়া, বীরভূমের পারদ। সরস্বতী পুজোয় শীতের আশা নেই, তবে তারপরে সাময়িকভাবে কমতে পারে তাপমাত্রা। তবে মাঘ শেষে শীতের পাকাপাকি বিদায় বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।